নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার অবনতি, পানি নামছে ফেনী কুমিল্লায়, পরিস্থিতি অপরিবর্তিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গুলশান থেকে গ্রেফতার শিরিন শারমিন, টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অবনতি হয়েছে কয়েক জায়গায়। পানি নামছে ধীরে। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি প্রবেশ করছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। চরম দুর্ভোগে পানিবন্দী লাখ লাখ মানুষ। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম, এখনো পানিবন্দী অসংখ্য মানুষ। পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম, বরুড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অপরিবর্তিত। জেলার 10 লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দী 8 উপজেলার 20 লাখ মানুষ। কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটর গেট ভেঙে তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। জেলা জুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক এখনো পানির নিচে। জেলার প্রায় 30,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী যাচ্ছে প্রয়োজনের তুলনায় কম। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর দিন কাটছে দুর্গতদের। আমরা দেখছি যে এর আগে অনেক বন্যা দেখছি, এরকম বন্যা আমি আর কখনো দেখি নাই। এই বন্যার পানি মানুষ এত কষ্টে আছে, 90% লোকের ঘরে পানি ঢুকছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি, লংগদু, বড়কল, বিলাইছড়ি, নানিয়ারচর ও জুরাইছড়ি এলাকা। ভেঙে গেছে বেশ কয়েকটি মাটির ঘর। পানিবন্দী 6 উপজেলার কয়েক হাজার মানুষ। পানিয়ে গাজিয়ে থাকতে পারি না, যে অসুবিধা ধরে গেছি। খানা দানা খাইলেও খামাই নাই, কিছু নাই। আমরা চলতে পারতেছি না, আমাদের স্বামীদের বুট চলতেছে না। এখন রান্না বান্না করতে পারতেছি না, কি করে আমরা চলবো? খুব কষ্ট আছে, আর অসম্ভব কষ্ট আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উঁচু এলাকা থেকে নামছে পানি, ভেসে উঠছে ক্ষত। বাড়িঘর মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা। ধান নাই, এবার কিছু নাই, আমরা খাইতাম গীতা, চলতাম গীতা। আমরা গরিব মানুষ, বারবার বন্যায় বারবার আমরা ক্ষতি করে আমরা করলাম গীতা। চট্টগ্রামেও পরিস্থিতির উন্নতি হয়েছে। মিরেরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। বাড়িঘরে ফিরতে শুরু করেছে আশ্রয় নেয়া মানুষগুলো। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। তুমুল বৃষ্টি আর বাঁধ ভাঙা বন্যার তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল। কাল বিলম্ব না করে মানবতার চিরন্তন হৃদয়াবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ। যার যার সাধ্যমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেমেছেন সবাই। তবে বন্যা কবলিত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোটাই এখন বড় চ্যালেঞ্জ। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি জেলা। এখনো আশ্রয়হীন লাখো মানুষ। খাদ্য সুপেয় পানির অভাবে সীমাহীন হাহাকার। যে যেভাবে পারছেন অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন। দলমত আর ব্যক্তি পরিচয় ছাপিয়ে তৈরি হয়েছে এক মানবিক ঐক্য। আমাদের ক্যাপাসিটি 3 থেকে 4 হাজার মানুষকে খাওয়ানোর মতো। সো আমরা পর্যায়ক্রমে রেগুলার আসছি, বাট এখন যেটা শুরু করেছি আমরা 2 থেকে 3 হাজার মানুষ রেগুলারলি আমাদের এখান থেকে খাবার যাবে। দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি এদেশের মানুষ রপ্ত করেছে অনেক আগেই। সিডর, আইলা, জলোচ্ছ্বাস, সত্যপ্রবাহ কিংবা অগ্নিকাণ্ড, ভবন ধস, এমনকি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপনা আপনি সাধ্যানুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন।
নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী থেকে বিভিন্ন জায়গায় মুভ করছে, ওনারা শুকনো খাবারটা দিচ্ছে। খাগড়াছড়ি থেকে শুকনো খাবার এবং যেহেতু এখানে পানি মোটামুটি নেমে গেছে, ওইখানে চাল ডাল সহ যে খাবারের প্যাকেজটা, মানে যেহেতু বন্যা পরবর্তী সময়ের যে ব্যাপারটা, খাগড়াছড়িতে ওই খাবারগুলো পৌঁছে যাচ্ছে। পর্যাপ্ত ত্রাণ এলেও সমন্বয়হীনতায় সবার কাছে পৌঁছাতে না পারার বিস্তর অভিযোগ বানভাসীদের। কত মানুষ কতভাবে যে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। বাংলাদেশের প্রতিটি দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস নতুন নয়। এবারের দুর্যোগে দল মত বা ব্যক্তি পরিচয় ভুলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন। এই বন্যা প্রমাণ করেছে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফুলগাজী, ফেনী। দর্শক, বন্যার খবর সংগ্রহে এই মুহূর্তে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, ফেনী ও এর আশপাশের বন্যা পরিস্থিতি আমাদের জানাবেন। রওশন, আমি এই মুহূর্তে রয়েছি মূলত ফেনী সদরের একটি গ্রামে। সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যদিও আগের তুলনায় পানি কিছুটা কমেছে, তবে বাসা বাড়িতে কিন্তু ওঠার মতো উপযোগিতা এখনো তৈরি হয়নি, যে কারণে কবে মানুষ তাদের নিজের ঘরে উঠবেন বা ঘরের সার্বিক পরিস্থিতি কি সেটিও কিন্তু বোঝার উপায় নেই। কারণ হলো এর আগে কিন্তু কোনো কোনো বাড়িতে 10 ফুট পর্যন্ত পানি উঠেছে, এখনো 3 থেকে 4 ফুট পানি রয়েছে। বিশেষ করে প্রত্যেকটি ঘরের যতগুলো আসবাবপত্র সবকিছু কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। সুতরাং আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। আমি এই ফেনী সদর উপজেলার সার্বিক একটু তথ্য জানার জন্য আমাদের ফেনী প্রতিনিধি, বাংলা ভিশনের প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাই। রফিক ভাই, একটু বলবেন কি যে যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা কি ঘরে ফিরতে শুরু করেছে বা তাদের ঘরের অবস্থা এখন কি? না, মূলত শহর অঞ্চলের যে জায়গাগুলো রাস্তাঘাট থেকে পানি নামছে মূল রাস্তায়, কিন্তু গ্রামীণ যে রাস্তাগুলো আছে এখনো এগুলো পানিতে নিমজ্জিত, বাড়িঘরে এখনো পানি আছে। ফলে তারা বাড়ি ফেরার কথা এখনই চিন্তা করতে পারছে না। আর তাদের যে অর্থনৈতিক যে বিপর্যয় হয়েছে এর মধ্যে দিয়ে বাড়িঘরগুলোর কি অবস্থা আছে এইটা নিয়ে, আর একটা হচ্ছে পাশাপাশি একটা চুরি ডাকাতির একটা আতঙ্কের মধ্যে তারা প্রতিনিয়ত কাটছে এবং প্রতি রাত্রে কিন্তু ডাকাত একটা আতঙ্ক এখানকার মানুষগুলোর মধ্যে আছে। আর আপনি যেটা জানতে চাইছেন যে এরা বাড়ি ফেরার কথা, তো এখন আমরা যেটা আলাপ করছি তারা বাড়ি ফেরার কথা এখনো চিন্তা করতে পারছে না। তারা শুধুমাত্র আল্লাহর কাছে বলছে কবে তাদের বাড়িঘর থেকে পানি নেমে যাবে। আচ্ছা, রোগবালাই বন্যার পরে মহামারী আকার ধারণ করে, সেই ধরনের কোনো তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানি যে বয়োবৃদ্ধ অনেকগুলো মানুষ আছে আগে থেকে বিভিন্ন রোগে অসুস্থ, তারা যেমন আছে শিশুরও আছে। এরা উভয়ই কিন্তু নানান রোগে আক্রান্ত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে। আর তারা আগে যে রোগ মানুষগুলো অসুস্থ ছিল তারা কিন্তু অনেকে ওষুধপত্র দোকানপাট খোলা না থাকার কারণে ওষুধপত্র কিনতে পারছে না, ইচ্ছা করলেই বাজারে যাই একটা পণ্য কেনার মতো ঘরবন্দি মানুষগুলো পারছে না। আর যারা কেন্দ্রে আছে সেখানে তারা শুধুমাত্র আশ্রয় কেন্দ্রগুলোতে যারা যেটুকু ওষুধ দেওয়া হয়, প্যারাসিটামল ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধের বাইরে কিন্তু অন্যান্য ওষুধ নাই। সব মিলে 11টা ইউনিয়ন সদরের, এই 11টা ইউনিয়নই কিন্তু এখনো পানিতে নিমজ্জিত। 3 থেকে 3.5 ফিট পানি, কোথাও কোথাও 4 ফিট পানির আছে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম। কথা বলছিলাম আমাদের বাংলা ভিশনের প্রতিনিধি, ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে। তো এই ছিল রওশন আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র। ধন্যবাদ মুহিব। বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে সামরিক বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বন্যার্তদের মধ্যে পানিবন্দীদের অনেকেই ত্রাণ সামগ্রী পাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দুর্গম এলাকায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানান, বন্যা কবলিত 11 জেলায় এ পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সবচেয়ে বেশি 10 জন। বন্যায় 56 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পানিবন্দী 12 লাখের বেশি পরিবার। দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিজিবির মহাপরিচালকের নির্দেশে দুপুরে কক্সবাজার রিজিয়ন রামু সেক্টর রামু দক্ষিণ মিঠাছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 210 জনের মাঝে চাল, আটা, ডাল, চিনি, সয়াবিন তেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, মেজর মোহাম্মদ আশিকুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফেনীর বিভিন্ন এলাকায় বন্যার্ত 400 পরিবারের মাঝে চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র্যাব 7। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 7-এর উপ অধিনায়ক ও ফেনীর কোম্পানি কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশ্রয় কেন্দ্রগুলোতে র্যাবের পক্ষ থেকে রান্না করা খাবারও সরবরাহ করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপি দেশের বিভিন্ন জেলায় বানভাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পায়রা চত্বরে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। আগামী 3 দিন ত্রাণ সংগ্রহ শেষে বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানায় জেলা বিএনপি। খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জেলার 3 শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের উদ্যোগে সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বানভাসীদের জন্য 4 সহস্রাধিক খাদ্য সামগ্রী প্যাকেট দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারানগরের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। পরে এসব নিয়ে বানভাসীদের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি ও ছাত্রদল নেতারা। 6 কোটি টাকার প্রাথমিক তহবিল নিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন এসএসএস এর কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে বিকেলে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পদচ্যুতির পর থেকে আত্মগোপনে ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। গত সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের সংসদ সদস্য হলে তাকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে উপনির্বাচনে একই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় 17 দিন আত্মগোপনে থাকার পর রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। একটি রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান তিনি। এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা অব্যাহত থাকবে। 20 দিনের সরকারকে কেন দাবি দাওয়া দিয়ে অতিষ্ঠ করে তোলা হচ্ছে সেই প্রশ্ন রাখেন তিনি। জানান, দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের লুটপাট দেখতে চান না। অভিযোগ করেন, জনগণের সেনাবাহিনীকে অচল করে দিয়ে গেছেন শেখ হাসিনা। ভোটের মাধ্যমে জনগণ দায়িত্ব দিলে পুরো জাতিকে সৈনিক করে গড়ে তুলবে বিএনপি। আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ। দুর্নীতি করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলায় এই দলের ওপর গজব এসেছে বলেও মন্তব্য বিএনপির নেতার। বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ার আহ্বানও জানান হাফিজউদ্দিন আহমেদ। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিজিএমসির নিয়ন্ত্রণাধীন 25টি পাটকল আবারও চালু এবং বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে শ্রমিকরা। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্প অঞ্চল কমিটির উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। ফেসবুকে ভুয়া আইডি খুলে গাইবান্ধায় বিএনপির নেতাদের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। দুপুরে দলের স্থানীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাহবুবুন নবী টিটুল সহ অন্যান্যরা। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের জন্য সময় দিতে চায় জামায়াত। সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আয়োজনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। নেত্রকোনা ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জেলা জামায়াতে ইসলামী। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিহত 11 জনের পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস ও সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান। পাবনায় আহত শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। সকালে সরকারি বুলবুল কলেজ মাঠে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুন নবী স্বপন। ইটভাটা বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। দুপুরে মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটিতে
এই আয়োজনে বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার অবনতি, পানি নামছে ফেনী কুমিল্লায়, পরিস্থিতি অপরিবর্তিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গুলশান থেকে গ্রেফতার, শিরিন শারমিন, টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।